হেলিকপ্টারের কাছে দাঁড়িয়ে আগ্রহের সঙ্গে দেখছে। এমনি সময় পিছনে কর্কশ কণ্ঠ শুনে চমকে উঠল তিনজন। এখানে কি? খেকিয়ে উঠল অটার। হাত বাড়িয়ে মুসার কলার ধরে একটানে ফেলে দিল ওকে পাথুরে মেঝেতে। বাকি দুজন ছুটে গেল মুসা ব্যথা পেয়েছে কিনা দেখতে। তোমাদের এক একজনকে ধরে আচ্ছা মতো বেত লাগানো দরকার। চোখ তুলে দেখল কিশোর। অটার উইলরিক, পাইলট ও তার সহকারী ছাড়াও হেলিকপ্টারের পাশে এসে দাঁড়িয়েছে নির্বাচিত প্যারাট্রুপারদের একজন। মুহূর্তে বুঝে ফেলল ব্যাপারটা। তিনজনের মধ্য থেকে ওকেই বাছাই করা হয়েছে হাতে ডানা বেঁধে লাফ দেওয়ার জন্য। এখন দেখানো হচ্ছে কোন হেলিকপ্টারে চড়ে কত উপরে উঠে ওকে লাফ দিতে হবে। হেলিকপ্টারটা ভালো করে খুঁটিয়ে দেখল প্যারাট্রুপার। পাইলট ও সহকারীকে কিছু জিজ্ঞেস করলো। খুব সংক্ষেপে উত্তর দিল পাইলট। কিশোরের মনে হলো মালপত্র পৌঁছে দিচ্ছে, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু ডানা বেঁধে হেলিকপ্টার থেকে লাফ দেওয়ার ব্যাপারটা পাইলটের তেমন একটা পছন্দ নয়। কাল রাতে ফিরছ তোমরা, অটারের তীক্ষ্ণ কণ্ঠ পরিষ্কার শুনতে পেল ওরা। এসো, খাওয়া দাওয়া সেরে নাও এখন। দুজন জাপানিকে পাহারা রেখে নেমে গেল ওরা পাহাড়ের ভেতর। শুয়ে পড়ল ওরা। এমনি সময়ে রবিনের কাছে থেকে ফিরে এলো ডিম্পল। হেলিকপ্টার দেখে কৌতূহল দমন করতে না পেরে এক ছুটে চলে গেল ওটার কাছে। দড়াম করে এক লাথি খেয়ে ছিটকে 10 হাত দূরে গিয়ে পড়ল। লাফিয়ে উঠে দাঁড়িয়েছিল মোসা, কিন্তু ওর হাত ধরে টেনে বসালো কিশোর। বলল, আমাদেরও সময় আসবে মোসা, ব্যস্ত হয়েও না। বাচ্চাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে এলো ওদের কাছে, যেন নালিশ জানাচ্ছে। একে একে আদর নিল সবার কাছ থেকে। মোসা ওর ব্যথার জায়গাটা অনেকক্ষণ ধরে ম্যাসাজ করে দিল। একটু পরে দেখা গেল বাড়িটা তড়াক করে লাফিয়ে প্যারাপেটে উঠছে, আবার আর এক লাফে নামছে। বাচ্চা মানুষ তো বেমালুম ভুলে গেছে ব্যথার কথা। পরদিন কুকুরগুলোকে ছাড়া হলো না, তার বদলে সমতল প্রাঙ্গণে দৌড় করানো হলো ওদেরকে ঘন্টা কয়েক। কেউ থামলেই চাবুক মারে অটার ও জাপানি কেয়ারটেকার। কুকুরগুলোকে পাহাড়ে পাঠানো হলো না দেখে খুশি হলো কিশোর, মোসা আর ফারিয়া। কারণ ওদের ধারণা আজই কোনো এক সময় ঝর্ণার ধারে এসে পৌঁছাবেন ডিক কার্টার। সুইটির জিনের নিচে কিশোরের নোট পেয়ে ওদের উদ্ধারের ব্যবস্থা করবেন। কিন্তু কি করে? লতাঝোপ সরিয়ে পাহাড়ের ভিতরে যদিও বা ঢুকতে পারেন, দড়ির মই নামাবার উপায় কি তিনি জানবেন কি করে তা? কালো পানির নিচে ওই হুইলটা খুঁজে না পেলে উপরে উঠতে পারবেন না আঙ্কেল। তাছাড়া উঠেই যদি এদের হাতে ধরা পড়েন, তাহলে বন্দির সংখ্যা আর একজন বাড়বে, এছাড়া আর কোনো লাভ হবে না। সারাটা দিন একজন প্যারাট্রুপারকেও দেখা গেল না পাহাড়ের ছাদে। আজ রাতে যাকে জানার কার্যকারিতা পরীক্ষা করে দেখতে হবে সেও এলো না। এক জায়গায় ঠায় দাঁড়িয়ে রোদে পড়ল হেলিকপ্টারটা। সন্ধ্যায় খাবার দিয়ে গেল একজন জাপানি, একটি কথাও বলল না ওদের সঙ্গে। গাড়িকে আড়াল করে রবিনের জন্য একটা প্যাকেট তৈরি করে পাঠিয়ে দিল ওরা। আজকাল আর প্যারাপেটে চাপড় দিতে হয় না, পিঠে খাবারের প্যাকেট বাঁধা হলেই রওনা হয়ে যায় ডিম্পল। খাবারে মুখ দেওয়ারও চেষ্টা করে না, সম্ভবত ভাগ পায়ও ওখানে খাবার পৌঁছে দিলে। এদিকে হাসি মুছে গেছে মোসার মুখ থেকে। এখন পর্যন্ত কিকোর কোনো খবর নেই। আজ দুপুরের দিকে সবার অলক্ষ্যে পাহাড়ের ভিতর নামার চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল। কিলগুতো মেরে টেনে হিসড়ে ফিরিয়ে এনেছে ওকে দুই জাপানি। সেই থেকে আকাশের দিকে উদাস দৃষ্টি মেলে দিয়ে শুয়ে রয়েছে ও চিত হয়ে। বিকেলে রবিনের চিঠিতে অবশ্য জানা গেছে কাহিল হলেও বেঁচে আছে কিকো। খুব ভোরে নাকি ওর বন্ধ দরজার কাছে এসে অনেকবার মোসা মোসা বলে ডেকেছে। তারপর ওর মায়ের অনুকরণে কুম্ভকর্ণের ঘুম ভাঙাবার চেষ্টা করেছে। ওঠ মুসা, এই ওঠ, কত ঘুমাস, স্কুলে যাবি না? তারপর তার নিজের খিদের কথাও জানিয়েছে। খাও লক্ষ্মী ছেলে, খাও তো সোনা। দরজা বন্ধ বলে কিছুই করতে পারেনি রবিন। ফিরে গেছে কিকো সিঁড়িতে লোকজনের সাড়া পেয়ে। এইটুকু শুনেই ঝরঝর করে কেঁদে ফেলেছে মোসা। অনেক বুঝিয়ে ওকে শান্ত করেছে কিশোর ও ফারিয়া। রাতে প্রাঙ্গণে আজ আবার জ্বলে উঠল বাতি। পাহাড়ের মাথায় উঠে এলো অটার, উল্লিক, সেই প্যারাট্রুপার, গালে কাটা দাগওয়ালা পাইলট ও তার সহকারী। তাদের সঙ্গে এলো জনা 5 জাপানি। সবার শেষে রাজসিক ভঙ্গিতে উঠে এলেন সাজ পোশাক আর উঁচু মুকুট পরা পাহাড়ের রাজা
দেখলে বোঝাই যায় না এই সেই লোক, থুরথুরে বুড়ো বৈজ্ঞানিক। চত্বরের মাঝখানে গিয়ে দাঁড়ালেন তিনি। তার পিছন পিছন একটা বাক্স বয়ে নিয়ে এলো 4জন জাপানি। রাজার পায়ের কাছে নামিয়ে রাখলো ওরা বাক্সটা। নিচু হয়ে ঝুঁকে বাক্সের তেলা তুললেন রাজা। ভেতর থেকে বের করলেন একজোড়া সোনালি ডানা, উড়ন্ত চিলের ডানার মতো দুপাশে ছড়ানো, তবে আকারে তার চেয়ে অনেকটা বড়। কিভাবে ওটা ব্যবহার করতে হবে বুঝিয়ে দিচ্ছেন রাজা। এই ডানা দুটো তোমাকে ভাসিয়ে রাখবে শূন্যে, বুঝলে? হেলিকপ্টার থেকে লাফ দেওয়ার পরপরই এই সাদা বোতামটাই একটা টিপ দেবে, বুঝলে? এটাই টিপ দেওয়ার সাথে সাথেই টের পাবে বন্ধ হয়ে গেছে নিচে নামা। মধ্যাকর্ষণের টান আর নেই। বাতাসের মতো হালকা বোধ করছো। ডানা মেলে রাখলে ভেসে থাকবে, ডানা ঝাপটালে এগোতে পারবে সামনে। এক ডানা ব্যবহার করলে মোড় নিতে পারবে ডাইনে বামে, বুঝলে? হাসলেন তিনি তৃপ্তির হাসি। এবার এসো, আমি নিজ হাতে তোমাদেরকে পরিয়ে দিচ্ছি পাখা। লোকটা ডানাগুলো ভুরুকুচকে দেখছে, এগুলো না। মানে ব্যাস এই দুটাই প্রথম ঠেকাবে আমার? আর কিছুই লাগবে না, মধুর হেসে বললেন রাজা। এই ডানা দুটোর মধ্যে শক্তিশালী রশ্মি আটকানো আছে, বুঝলে? বোতাম টেপার সঙ্গে সঙ্গে ওগুলো ছুটে যাবে নিচের দিকে। পৃথিবীর আকর্ষণ আর তোমাকে টানতে পারবে না। লাইফ জ্যাকেট যেমন পানিতে ভাসিয়ে রাখে, চেষ্টা করলেও ডোবা যায় না, ঠিক তেমনি বোতাম টেপা থাকলে চেষ্টা করলেও তুমি মাটিতে পড়তে পারবে না। তোমার যখন নামতে ইচ্ছে করবে তখন আর একবার ওই বোতামে একটা টিপ দিলেই ধীরে ধীরে গ্লাইড করে নেমে আসতে পারবে নিচে, বুঝলে? বুঝলাম, কিন্তু আমার তো ধারণা ছিল যে নতুন ধরনের কোনো প্যারাশুটের কার্যকারিতা পরীক্ষা করে দেখার জন্যে আনা হয়েছে আমাকে এখানে, বলল প্যারাট্রুপার। এরকম আজে বাজে একটা খেলনা পাখা হাতে বেঁধে আকাশ থেকে লাফিয়ে পড়তে হবে এমন কথা তো আমাকে বলা হয়নি। এটা আজে বাজে কোনো খেলনা পাখা নয়, তীক্ষ্ণ কণ্ঠে প্রতিবাদ করলো অটার। পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীর সেরা আবিষ্কার এটা। 2-1 মাইল ওড়ার পর তুমি যখন মাটিতে নেমে আসবে দেখবে উইলরিক আর আমি হাজির হয়ে গেছি। কুকুর থাকবে সঙ্গে, কাজেই তোমাকে খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না। তারপর ভেবে দেখো, অঢেল টাকা পয়সা আর প্রথম কয়েকজন উড়ন্ত মানুষের একজন হিসেবে দুনিয়া জোড়া খ্যাতি, সম্মান। ওসব আমার কিচ্ছু দরকার নেই মিস্টার, ভয় পেয়েছে প্যারাট্রুপার। চেয়ে দেখুন, বড় সড়ো ওজনদার মানুষ আমি। যতই রশ্মি বা যা খুশি ভরা থাক, ওই ঠুনকো পাখা আমাকে ভাসিয়ে রাখতে পারবে না। ওটা নিয়ে লাফিয়ে পড়বো। পাগল পেয়েছেন আমাকে? ধরো বেটাকে, চেঁচিয়ে উঠল আর ক্রুদ্ধ কণ্ঠে। উইলরিক আর 2জন জাপানি চেপে ধরল প্যারাট্রুপারকে। ধস্তাধস্তি করলো লোকটা, কিন্তু শিবপাঞ্জি উইলরিকের গায়ে অসুরের শক্তি। ওর হাত থেকে ছুটতে পারলো না কিছুতেই। ডানা দুটোর সঙ্গে আটা মাঝখানের চড়া অর্ধবৃত্তাকার চামড়ার বেল্ট প্রথমেই পরানো হলো ওর পিঠে। বগলের নিচ দিয়ে কয়েকটি স্ট্র্যাপ এনে বাকলস দিয়ে আটকানো হলো ওর বুকের সঙ্গে। তারপর দুহাতে ডানা দুটো পরিয়ে কনুই আর কবজির সঙ্গে বেল্ট দিয়ে বেঁধে দিলেন রাজা নিজ হাতে। ওকে হেলিকপ্টারে তুলে নিয়ে রওনা হয়ে যাও, বলল ওয়াটার। উইলরিক, তুমিও ওঠো। সময় হলেই বেটাকে ধাক্কা দিয়ে ফেলবে নিচে। গর্দভ না হলে ঠিকই টিপ দেবে বোতামে, আর তখন নিজেই টের পাবে উড়তে পারার কি মজা। টেনে হিসড়ে লোকটাকে তোলা হচ্ছে। এমনি সময় কথা বলে উঠল পাইলট। আমার মনে হয় বস, এই লোকটা অতিরিক্ত ভারী। গতবারের লোকটাও ভারী ছিল। আপনাদের আর একটু ভালো করে ভেবে দেখা উচিত। পাখাগুলো এর দ্বিগুণ লম্বা হলে একটা কথা ছিল। গবেষণার কাজে সাহায্য করতে আমার আপত্তি নেই, কিন্তু জোর করে ধরে এনে একজনকে হেলিকপ্টার থেকে ফেলে দেওয়াটা ঠিক গবেষণার আওতায় পড়ে না। তুমি কি তাহলে এই লোকটাকে নিতে অস্বীকার করছো? রাগে সাদা হয়ে গেছে অটারের মুখ। ঠিক ধরেছেন বস, বলল পাইলট। বোঝা গেল সেও রেগে উঠছে। ছোটোখাটো কাউকে দিয়ে চেষ্টা করান। গতবার মনে হলো আপনাদের গবেষণা সফল হয়ে গেল বুঝি, কিন্তু প্রথম 1 মিনিট কি 2 মিনিট, তারপর তারপর চোখের সামনে। তার মানে তুমি একে নিচ্ছ না? পাইলটের কথাটা আর শেষ করতে দিল না অটার। ঠিক ধরেছেন বস, ওর ইচ্ছের বিরুদ্ধে ওকে আমি নেব না, কিছুতেই না। তেড়ে গেল অটার পাইলটের দিকে, যেন মারবে। উইল যে কেনে ধরে রাখলো তাকে। হাসলো পাইলট।
আমার সঙ্গে গোলমাল করে সুবিধা করতে পারবেন না বস। আমি অনেক বেশি জানি। আমার ফিরতে দেরি হলে আর অনেকেই অনেক কিছু জানবে, বুঝতে পেরেছেন? হেলিকপ্টারে উঠে পড়ল পাইলট সহকারীকে নিয়ে। গর্জে উঠল ইঞ্জিন। অটারকে দেখে মনে হচ্ছে রাগের ঠেলায় ভিড়মি খাবে। জানালা দিয়ে বাইরে ঝুঁকে হাত নাড়ল পাইলট। বলল, চলি বস, আগামীবার অন্য কেউ আসবে। আমি ছুটিতে যাচ্ছি। আমার চেয়ে কম স্পর্শকাতর কাউকে পাঠাবার চেষ্টা করব। তারপরেও বলছি, ছোটোখাটো কাউকে বেছে নিন। খাড়া উঠে গেল হেলিকপ্টার। কিছু দূর উঠেই পশ্চিম দিকে রওনা হলো। কয়েক মিনিটের মধ্যেই মিলিয়ে গেল আওয়াজ। আগাগোড়া পুরো নাটকটা দেখলো কিশোর মুসাফারিয়া। শুনল সব কথা। অনিচ্ছুক লোকটাকে যে আকাশ থেকে লাফ দিতে হলো না, সেজন্য কৃতজ্ঞ বোধ করলো ওরা পাইলটের প্রতি। এরপর বেশ কিছুক্ষণ বিতর্ক চলল পাহাড়ের মাথায়। ডানা দুটো খুলে নেওয়া হলো প্যারাট্রুপারের গা থেকে। লোকটাকে পাহারা দিয়ে রাখলো দুজন জাপানি। কথা হলো অটার, উইলরিক আর পাহাড়ের রাজার মধ্যে। পাখাগুলো বাক্সে ভরা হলে রাজা বললেন, ঠিক আছে, আমি রাজি। হয়তো ঠিকই বলেছে পাইলট লোকটা, কিন্তু হালকা প্যারাট্রুপার পাবে কোথায়? ওরা ছাড়া অত উপর থেকে আর কে রাজি হবে লাফ দিতে? দেখো খুঁজে পাও কিনা, আমার কোনো অসুবিধা নেই, বুঝলে? এই ছোকরাগুলোর একটাকে পাঠাবো ভাবছি, বলল অটার। কথাটা শুনে চমকে উঠল কিশোর মুসাফারিয়া। ওই বেয়াদব ছোকরাটা, যেটাকে না খাইয়ে রেখে ভদ্রতা শেখানো হচ্ছে, ওকে জানা পড়ে লাফ দিতে বাধ্য করব আমরা। হাসি ফুটল উইলরিকের মুখে। বলল, হ্যাঁ ঠিক বলেছ। ওর পরেও আরো 3টা থাকলো হাতে। রাতে ভালো ঘুম হলো না কারো। পরদিন সকালে ফারিয়া যখন ডিম্পলকে দিয়ে পাঠাবে বলে স্যান্ডউইচ তৈরি করছে, এমনি সময়ে পাহাড়ের মাথায় উঠে এলো রবিন। প্রাথমিক উল্লাসের পর সবার চেহারা মলিন হয়ে যেতে দেখে ব্যাপার কি জানতে চাইল রবিন। একটু ইতস্তত করে সব খুলে বলল কিশোর। বুঝলাম, সব শুনে বলল রবিন। এই জন্যেই আজ ভালো নাস্তা দিয়েছে আমাকে। জবাইয়ের আগে তাজা করে নিচ্ছে খাসিটাকে। মনটা যাতে ভালো থাকে সেজন্য আসতে দিয়েছে পাহাড়ের ছাদে। যাই হোক, আমার মনে হয় না ওদের ইচ্ছে পূরণ হবে। তার আগেই পৌঁছে যাবে আঙ্কেল। তোমার কি মনে হয় কিশোর? আমারও তাই মনে হয়, বলল কিশোর। তবে আঙ্কেল তো দেরি করছে কেন বুঝতে পারছি না। কোনো কারণে আঙ্কেল আসতে পারছে না ধরে নিয়ে আমাদেরকে এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। সেটা কিভাবে? জিজ্ঞেস করলো মুসা। এখনো জানি না, ভাবছি। বুড়ো আঙুল দিয়ে দেখালো পাহাড়ের ভিতরে নামার মুখে পাহাড়েরও তো 2 জাপানিকে। এতে দুজনের চোখ ফাঁকি দেওয়ার ব্যবস্থা করতে হবে। 3 দিন কেটে গেল। আঙ্কেলের পথ চেয়ে ঘন্টার পর ঘন্টা কাটালো ওরা বিউনিকুলার চোখে তুলে, কিন্তু কোথাও কোনো সার্চ পার্টের হদিশ পাওয়া গেল না। হতাশায় ছেয়ে গেল ওদের মন। এদিকে 6 ঘন্টা পর পর বদল হচ্ছে প্রহরী। সতর্কতায় সামান্য ঢিল নেই ওদের। ফাঁকি দেওয়ার সুযোগ রাখেনি ওরা। সেই রাতেই ঘুম ভেঙে গেল হেলিকপ্টারের শব্দে। লাফিয়ে উঠে বসলো ওরা 4 জন। দেখলো চার্চে ল্যান্ডিং লাইট জ্বালা হয়েছে। দিনের মতো আলোকিত পাহাড়ের মাথা। ধীরে নেমে এলো যান্ত্রিক ফড়িং। মাথার উপর রোটর ব্লেড থেমে যেতেই ককপিটের সিট ছাড়লো 2 জন লোক। আগের একজন লোকও নেই। এরা সম্পূর্ণ নতুন। মস্ত বড় গগলস আর কপাল ঢাকা পিক ক্যাপ পরে রয়েছে পাইলট। স্বাস্থ্যবান সহকারীর গম্ভীর চেহারায় নিষ্ঠুর ভাব। দেখলে মনে হয় অবলীলায় মানুষ খুন করতে পারে লোকটা। অটার ও উইলরিক উঠে এলো কয়েকজন জাপানিকে নিয়ে। এখানে চার্জে কে আছেন? আপনি? জানালা দিয়ে মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলো পাইলট। মিচেল ছুটিতে, ওর বদলে আমি এসেছি। ফাকিমুর আমিতাপা। কি বললেন? নাম শুনে অবাক হয়েছে অটার। হ্যাঁ, নামটা একটু অদ্ভুতই। আবার বলল পাইলট নামটা। ফাকিমুর আমিতাপা। আমি বসনিয়ার তিগো অঞ্চলের মুসলমান। উফ, ঠিক জায়গা খুঁজে পেতে যা কষ্ট হয়েছে। কপাল জোরে পেয়ে গেছি। যাক, এর নাম মার্ক স্টিফেন, আমার বন্ধু ও সহযোগী। এবার অর্ডার অনুযায়ী সব মাল এসেছে কিনা বুঝে নিন। জাপানিরা বড় বড় বাক্স আর স্টিলের পাত দিয়ে বাঁধা ক্রেট নামালো কপ্টার থেকে। পাইলটও নেমে এলো সহকারীকে নিয়ে।
আপনাদের খাবার দেওয়া হয়েছে নিচে টেবিলে, বলল অটার। আজ রাতটা আমাদের এখানে থেকে কাল ফিরে যেতে হবে। না, মাথা নাড়ালো পাইলট, আজ রাতেই ফিরতে হবে। আমাদের ওখানে কি এক ব্যাপারে ইনকোয়ারি হচ্ছে, এখনই ফিরে যেতে হবে আমাদেরকে। আপনাকে কি বলেছে? মানে আপনি জানেন? ইতস্তত করছে অটার উলফ। কি ব্যাপার বলুন তো? ওহো, সেই যে এক প্যারাট্রুপার হেলিকপ্টার থেকে ঝাঁপ দিতে চায়, তাই না? সহজ গলায় বলল পাইলট। হ্যাঁ, আমি জানি। মিচেল বলেছে আমাকে। আমার কোনো আপত্তি নেই, কেউ যদি স্বেচ্ছায় লাফ দিতে চায়, আমি তাতে বাগড়া দিতে যাব না। এই জন্য অবশ্যই অনেক টাকা দেওয়া হবে আপনাদের, বলল ঈগলচক্ষু গম্ভীর গলায়। গতবার যা দেওয়া হয়েছিল তার দ্বিগুণ। এবার ঝাঁপ দেবে একটা অল্প বয়সী ছেলে, বুঝতে পেরেছেন? আমাদের গবেষণার জন্যে। হাত তুলে বাধা দিল পাইলট। অল্প বয়সী ছেলে মানে? এই ধরুন 15-16 বছর বয়সের এক কিশোর, বলল অটার। এখানেই আছে সে। আমি আবিষ্কারক ভদ্রলোককে খবর দিচ্ছি। একজন জাপানিকে দুর্বোধ্য ভাষায় কিছু বলল অটার। বন্দুকের গুলির মতো ছুটে চলে গেল লোকটা পাহাড়ের ভিতর। এবার তাহলে চলুন, কিছু মুখে দেবেন। একগাল হাসলো পাইলট, মাথা নাড়ল। দেরি করার উপায় নেই বস, জলদি ছেলেকে আনার ব্যবস্থা করুন। ধড়াস ধড়াস করছে মুসার বুক, ফারিয়ার হাঁটু কাঁপছে। স্বাভাবিক রয়েছে কেবল কিশোর ও রবিন। রাগে জ্বলছে রবিনের গা। ঠিক আছে, লাফ দেবে ও, যা হয় হোক, কিছুতেই ভয় পাবে না। যদিও পাখাগুলো সত্যি ভাসিয়ে রাখতে পারবে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে ওর। যতদূর সম্ভব এদের গবেষণা এখন পর্যন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। আলোর বৃত্তের বাইরে ছিল বলে এতক্ষণ ওদের দেখতে পায়নি পাইলট। একজন জাপানি রবিনকে নিয়ে হেলিকপ্টারের দিকে চলেছে, সঙ্গে চলে এলো বাকি তিনজনও। পাহাড়ের মাথায় উঠে এলেন রাজা। বেশি তাড়াহুড়ো করায় পরচুলা পড়তে ভুলে গেছেন। মুকুটটাও বাঁকা হয়ে রয়েছে বলে চকচকে টাকের একটা অংশ দেখা যাচ্ছে, তবে জমকালো সাজ পোশাক পরায় ত্রুটিটা তেমন ধরা যাচ্ছে না। রাজার পিছন পিছন ডানা দুটো রাখার বাক্সটা নিয়ে এলো দুজন। যত্নের সঙ্গে নিজ হাতে পাখা দুটো বের করলেন রাজা। এগিয়ে যাওয়ার আগে প্রাণের বন্ধু কিশোরের দিকে চাইল রবিন। ওর হাতে চাপ দিয়ে নিচু গলায় বলল কিশোর, কোনো ভয় নেই রবিন, দেখো কিচ্ছু হবে না তোমার। কিশোরের অভয়বাণী শুনে চমকে তাকালো সবাই ওর মুখের দিকে। আর কিছু বলল না কিশোর, একটু হেসে মাথা ঝাঁকালো শুধু। মাথা উঁচু করে সোজা হেঁটে রাজার সামনে গিয়ে দাঁড়ালো রবিন। ডানা দুটো ওকে পরিয়ে দিয়ে কিভাবে কি করতে হবে সব বুঝিয়ে দিলেন রাজা। সাদা বোতামের গুরুত্বের কথাটা বললেন বারবার। মাথা ঝাঁকিয়ে বার কয়েক ডানা ঝাপটালো রবিন। তারপর রবিন পাখির অনুকরণে ডাক দিল। রবিন বিন্দুমাত্র ভয় পায়নি মনে করে খুব খুশি হলো অটার ও উইলরিক। মনে হয় গত প্যারাট্রুপারের মতো গোলমাল পাকাবে না ছেলেটা। যদি বেঁকে বসতো তাহলে কিছুতেই একে হেলিকপ্টারে তুলতে রাজি হতো না উদ্ভট নামের ওই পাইলটটা। কিন্তু মনের গভীরে ভয় কুঁকড়ে গেছে রবিন। হঠাৎ উপস্থিত সবাই তাজ্জব হয়ে গেল ফারিয়ার কাণ্ড দেখে। এগিয়ে গিয়ে রাজার বাহুতে একটা হাত রাখলো। ইয়োর ম্যাজেস্টি, ডানা দুটো পরীক্ষার জন্য আমাকে ব্যবহার করলে ভালো হয়। রবিনের চেয়ে অনেক হালকা আমি। আপনার গবেষণা সফল করার সুযোগ পেলে আমি নিজেকে ধন্য মনে করব। হা করে চেয়ে রইল তিন গোয়েন্দা ফারিয়ার মুখের দিকে। বলে কি? পাইলট ও তার সহকারীও চেয়ে রয়েছে বিস্মিত দৃষ্টিতে। ওর চিবুকে সস্নেহে আঙুল ছোঁয়ালেন রাজা। তোমার নাম কি হুকি? আমার নাম ফারিয়া তাবাস্তুম হোসেন। সুযোগটা কি দেবেন আমাকে ইয়োর ম্যাজেস্টি? এই ছেলেটি সুযোগটা হারাতে রাজি হলে আমার কোনো আপত্তি নেই, বললেন রাজা। সবাই চাইল রবিনের দিকে। ধীর পায়ে ফারিয়ার পাশে এসে দাঁড়ালো রবিন। একটি ডানা বাড়িয়ে জড়িয়ে ধরল ওর কাঁধ। বলল, ছোট্ট বোন আমার, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকলাম। তবে এবারের মতো আমিই যাচ্ছি। যদি সত্যি এগুলো দিয়ে ওড়া যায় তাহলে আমি এই পাহাড়ের উপর দিয়ে একে চক্কর মেরে একবার দেখা দিয়ে যাব। আর যদি আমার কিছু ঘটে চিন্তা করো না, কদিন পরেই সুযোগ পাবে তুমি। উড়তে বাধ্য করবে ওরা তোমাকে। বিদায়। ফুপিয়ে উঠল ফারিয়া। পাইলট ও তার সহযোগের পিছু নিয়ে উঠে পড়ল রবিন হেলিকপ্টারে। ডিম্পল যাচ্ছিল ওর সঙ্গে।
কিন্তু ওকে মেরে তাড়িয়ে দিল অটার। কপ্টারে উঠে জানালা দিয়ে জানালা নাড়ল রবিন বন্ধুদের উদ্দেশ্যে। তারপর অটারের দিকে ফিরে বিকট ভঙ্গিতে মুখ ভেঙালো। রেগে মেগে এগোতে যাচ্ছিল অটার, এমনি সময়ে স্টার্ট নিল ইঞ্জিন। মাথার উপর আস্তে আস্তে ঘুরতে শুরু করলো রোটর ব্লেড। ক্রমে বাড়ছে বেগ। উঠে গেল ওটা শূন্যে। বাঁক নিয়ে হারিয়ে গেল পশ্চিম দিকে। মস্ত একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মশার বুক চিরে। বুকটা ফেটে যেতে চাইছে ওর রবিনের জন্য। কিশোর ওর কাঁধে হাত রাখতেই হাউমাউ করে কেঁদে উঠল। ফোপাচ্ছে ফারিয়াও। অনেক ভরসা করেছিলাম আঙ্কেল আসবে, কাঁদতে কাঁদতে বলল মোসা। কিন্তু এতদিন পেরিয়ে গেল, এলোই না। কি হলো কিশোর, মানুষটার হলোটা কি? ছাউনিতে ফিরে নিচু গলায় বলল কিশোর, আঙ্কেল তো এসেছিলেন, চিনতে পারোনি তোমরা? না তো, কখন এলেন, কিভাবে? কান্না ভুলে ছানা বড়া হয়ে গেছে মোসা ও ফারিয়ার চোখ। পাইলটের ছদ্মবেশে? তাই নাকি? ছদ্মবেশে ছিলেন? আমরা তো চিনতে পারলাম না, তুমি চিনলে কি করে? চিনলাম তার নাম শুনে। নিজের নাম কি বললেন খেয়াল করনি? না, বলল ফারিয়া। কি একটা যেন উদ্ভট নাম বলেছিল লোকটা। উদ্ভট হতে যাবে কেন? ওই নামের মধ্য দিয়েই তো নিজের পরিচয় জানিয়ে গেলেন আমাদেরকে। কি যেন ছিল নামটা? এবার মোসার প্রশ্ন। ফাকিমুর আমিতাপা, বসনিয়ার তিগো অঞ্চলের মুসলমান। এতে কি বোঝা গেল? এখনো বুঝতে পারছে না মোসা ও ফারিয়া। নামটা আসলে আমাদের নামের অর্ধঅক্ষর। ফা ও তা দিয়ে হয় ফারিয়া তাবাসসুম, কি আর পা দিয়ে আমি, র আর মি দিয়ে হয় রবিন মিলফোর্ড। এখন বলো তো, মু আর আ দিয়ে কি হয়? চোখ জোড়া ঠিকরে বেরিয়ে আসতে চাইছে মোসা। ফিসফিস করে বলল, মুসা আমান। সত্যিই তো। তিগো মানে তিন গোয়েন্দার কথা বলে গেছেন আঙ্কেল। তার মানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এখন আমাদের। রবিনকে উদ্ধার করেছেন, ঠিক সময় মতো আমাদেরও উদ্ধার করবেন। নিজে এসে এখানকার অবস্থাটা বুঝে গেলেন, এবার নিশ্চয়ই একটা উপযুক্ত ব্যবস্থা নেবেন। বিরাট একটা বোঝা নেমে গেছে ওদের মাথার উপর থেকে। আর চিন্তা নেই, এসে গেছেন আঙ্কেল। সবচেয়ে বড় কথা, রবিনকে হেলিকপ্টার থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করতে হচ্ছে না। আমি ভাবছি হেলিকপ্টারের কথা মাথায় কি করে এলো আঙ্কেলের, বলল মোসা। আমরা তো তন্ন করে খুঁজছি জঙ্গল, পাহাড় আর উপত্যকা, অথচ উনি একেবারে পাহাড়ের মাথায় এসে হাজির। কেন, কিশোর তোর চিঠিতে সবই খোলসা করে লিখেছিল, বলল ফারিয়া। কুকুর, পলাতক নিগ্রো, রবিনের বন্দি হওয়া, পাহাড়ের কোন অংশে গিয়ে অদৃশ্য হয়েছিল ওরা, পাহাড়ের মাথায় হেলিকপ্টার নামা, সবই লিখে সুইচের জিনের নিচে গুজে রাখা হয়েছে, মনে নেই? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। সেজন্যই কুকুরগুলো নাগাল পায়নি ওর। নোট পেয়েই আলটুরাস এয়ারফিল্ডে গিয়ে বাকিটুকু জেনে নিয়েছেন আগের পাইলট মিচেলের কাছ থেকে। আঙ্কেলটিকে এখন কি করবেন জানতে চাইল ফারিয়া। ফিরে আসবেন আমাদের উদ্ধার করতে? নিশ্চয়ই আসবেন, জোর দিয়ে বলল কিশোর। রবিনকে নিরাপদ কোথাও নামিয়ে দিয়ে ফিরে আসবেন আমাদের জন্যে। কে জানে, হয়তো আজ রাতেও আসতে পারেন। তবে রবিন দেখিয়েছে সাহস কাকে বলে, বলে উঠল মোসা। ও তো আর জানতো না উদ্ধার পেতে চলেছে। ওর জন্যে গর্ব হচ্ছে আমার। আমারও, বলল কিশোর। তবে আমাদের ফারিয়াও কিন্তু কোনো অংশে কম দেখায়নি, ওর জন্য গর্ব হচ্ছে আমার। কিশোরের প্রশংসায় কালচে মানুষ বেগুনি হয়ে গেল ফারিয়া। ঝকঝকে সাদা দাঁত বেরিয়ে পড়েছে সব কটা। মোসা গুঁতো দিল কিশোরের পাজরে। দেখো দেখো, প্রশংসা পেয়ে ছেমড়ির হাসি দেখো। প্রশংসার জন্যে না, বলল ফারিয়া। আমি যে কি ভয় পেয়েছিলাম তা তো তোমরা জানো না, তাই হাসছি। ঠকাঠক বাড়ি খাচ্ছিল আমার দুই হাঁটু। হাসছে মোসা, কিন্তু কিছুক্ষণ পর পরই কিসের যেন ছায়া পড়ছে ওর মুখে। বুঝতে পারল কিশোর। ঘুরে ফিরে কিগোর কথা মনে আসছে ওর। সত্যিই তো, কোনো খবর নেই ওর। গেল কোথায় কাকাটুয়াটা? এত বেশি দিন মুসাকে ছেড়ে থাকেনি ও আর কখনো। কোথায় খাওয়া পাচ্ছে কে জানে, নাকি ধরা পড়ল? দেখে আসি ল্যান্ডিং লাইটের সুইচটা কোথায়, বলে উঠে দাঁড়ালো মোসা। আজ যদি আসেন উনি, তাহলে বাতিগুলো জ্বালার দরকার পড়বে। হেলিকপ্টারের আওয়াজ পাবে না ওরা? জিজ্ঞেস করলো ফারিয়া।
আওয়াজ পেয়েই যদি হুড়মুড় করে উঠে আসে সবে? পাহাড়ের ভেতর থেকে কিছুই শোনা যাবে না, বলল কিশোর। খেয়াল করে দেখো, আমরা ছাড়া আজ আর কেউ নেই ওপরে। আমাদেরকে পাহারা দেওয়ারও প্রয়োজন বোধ করছে না ওরা এখন। কোনো সমস্যা হবে বলে মনে হয় না। কোথায়? বলল মুসা। সুইচটা তো পাই না। কিশোর, তোমার টর্চটা দেবে? কিশোরের টর্চ জেলে ভালো করে খুঁজে দেখল মুসা। পাওয়া গেল না সুইচ। শেষে টর্চ নিভিয়ে ফেরত দিল ওটা কিশোরকে। পেলাম না সুইচ। এটাই এখন একমাত্র ভরসা। একটু থেমে বলল, আমি কি নিচে গিয়ে একটু দেখে আসবো কি ওকে পাওয়া যায় কিনা? না মুসা, রাজি হলো না কিশোর। এর ফলে আমরা সবাই বিপদে পড়তে পারি। তার চেয়ে আর্মড ফোর্স যখন রেড করবে, আমরাও আসবো তাদের সঙ্গে। ততদিনে তো না খেয়েই মরে যাবে বেচারা। উহু, মাথা নাড়ল কিশোর। এই কয়দিনে যদি মারা না গিয়ে থাকে, তাহলে ধরে নিতে হবে যে কোনো না কোনো কৌশলে নিজের খাওয়া দাওয়ার ব্যবস্থা সে নিজেই করে নিয়েছে। আর 2 দিন দেরি হলে কোনো ক্ষতি হবে না ওর। 2 মিনিট কিশোরের অকাট্য যুক্তি মনে মনে নেড়েচেড়ে দেখল মোসা। তারপর হাসল, বলল, ঠিকই বলেছ কিশোর। ব্যাটা যেমন চালাকের ধাড়ি, ওকে নিয়ে দুশ্চিন্তা করার কোনো মানে হয় না। ঠিক আছে, তোমরা শুয়ে পড়ো, আমি পাহারায় থাকছি। 2 ঘন্টা পর তুলে দেবো তোমাকে। রাজি হলো না কিশোর। প্রথম পাহারায় থাকবো আমি। কিছু চিন্তা ভাবনা করতে হবে। শুয়ে পড়ো তোমরা, আমি যাচ্ছি। কথা না বাড়িয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল মুসা ও ফারিয়া। জেগে বসে থাকলো কিশোর। আকাশটা আজ মেঘলা। 1-8টা তারা দেখা দিয়েই লুকাচ্ছে মেঘের আড়ালে। 8 ঘন্টা চুপচাপ বসে থাকার পর অস্পষ্টভাবে হেলিকপ্টারের ক্যাট আওয়াজ কানে এলো কিশোরের। বোঝা গেল রবিনকে কাছেই কোথাও নামিয়ে দিয়ে ফিরে আসছেন আঙ্কেল ওদেরকে উদ্ধার করতে। কাল সকালে অটার যখন দেখবে যে সব পাখি উড়ে গেছে, তখন তার চেহারার কি অবস্থা হবে এটা ভেবে হাসি পেল কিশোরের। বাতির সুইচটা পাওয়া যায় কিনা নিজে একবার খুঁজে দেখল কিশোর। ঢাকনি দিয়ে ঢাকা ছোট একটা গর্তের ভিতর রয়েছে বলে কিশোরের চোখেও পড়ল না ওটা। কাছে এসে পড়ল হেলিকপ্টার। মাথার উপর আসতেই টর্চ জেলে সংকেত দিল কিশোর। আচ্ছাভাবে দেখতে পেল উঠে বসেছে মুসা, ডাকছে ফারিয়াকে। উঠে পড়ল ডিম্পল। উঠেই তিরিং বিরিং কয়েকটা লাফ দিল। টের পেয়েছে সবার ভিতরের উত্তেজনা। আকাশের পটভূমিতে আচ্ছাভাবে দেখা যাচ্ছে মস্ত ফড়িংটা নামছে ধীরে ধীরে, কিন্তু বাতি নেই বলে ঠিক মাঝখানে নয়, একটু বামে সরে নামছে। কোথায় যেন লাগলো। খড়মড় আওয়াজ তুলে কিশোরদের দিকে কাত হলো কিছুটা। লাফিয়ে সরে গেল ওরা আর এক দিকে। তোমরা কোথায়? কিশোর, মুসা, ফারিয়া। আঙ্কেলের পরিচিত গলা শোনা গেল। জ্বলে উঠল একটা জোরালো টর্চ। এই যে ডান দিকে, বলল কিশোর। ঠিক সময় মতোই এসেছেন। ছাতে আর কেউ নেই। রবিন ভালো আছে? একেবারে সেফ অ্যান্ড সাউন্ড। পাহাড়ের পাশে অপেক্ষা করছে ও। মার্ক, মানে আমার সঙ্গে যে লোকটা এসেছিল তার সঙ্গে। জলদি উঠে পড়ো, গোলাগুলির আগেই কেটে পড়তে চাই। 1 মিনিটের মধ্যে টপাটপ উঠে পড়লো ওরা 3 জন। অন্ধের মতো নেমেছি, বললেন আঙ্কেল। কোথায় যেন লাগলো। যন্ত্রের কোনো ক্ষতি হলো কিনা কে জানে। আপনি তো বামে সরে গেলেন, বলল কিশোর। তুমি তো ওদিকেই টর্চ দেখালে। মাঝখানে দাঁড়িয়ে আলো দেখানো উচিত ছিল। আর আমার মাথার উপর নেমে আমাকে চ্যাপ্টা করে দেওয়া উচিত ছিল, হাসলো কিশোর। এক পাশে দাঁড়িয়ে আলো তো আমি চত্বরের মাঝখানেই ফেলেছিলাম, অথচ আমি তোমার হাতের টর্চটাকেই সেন্টার ধরে নিয়েছিলাম। যাক, কপালে দুর্ভোগ থাকলে খণ্ডা বেঁকে। খুব বেশি ক্ষতি না হলেই বাঁচা যায় এখন। সামনের যন্ত্রপাতি নাড়াচাড়া করলেন আঙ্কেল। কি সবাই রেডি? রওনা দিলাম তাহলে। ফুট 2 উঠেই বাঁক নিতে শুরু করলো হেলিকপ্টার। আরে কি হলো? এরকম করে কেন? আবার নামিয়ে আনলেন তিনি ওটাকে ছাদের উপর। এরকম তো কথা ছিল না। আবার চেষ্টা করে দেখলেন আঙ্কেল, কিন্তু না, পাগলামির লক্ষণটা একই রকম আছে। মনে হয় স্টিয়ারিং গিয়ারে কোনো গোলমাল হয়েছে। কেন যে মার্ককে নিচে রেখে এলাম। টর্চ নিয়ে নিচে নেমে গেলেন ডিক কার্টার। কিশোরও গেল সঙ্গে। একটু পরেই কিশোরের গলা শোনা গেল, এই দেখুন আঙ্কেল, পাহাড়ের এই দাঁতটাকে আহত করেছেন আর নিহত করেছেন কপ্টারটাকে। ভালো করে দেখলেন আঙ্কেল। 8 ঘন্টা মেরামতের চেষ্টা করলেন হেলিকপ্টারের বাঁকা হয়ে যাওয়া পেনিয়ন। তারপর ফিরলেন কিশোরের দিকে। কৌত মিয়া, কি করি এখন? অস্ত্র আছে সঙ্গে?
না, দরকার পড়বে না মনে করে আনিনি। তাহলে দড়ির মই ছাড়া আর কোনো উপায় নেই আঙ্কেল। চলেন, কেউ কিছু বুঝে ওঠার আগেই আর একবার চেষ্টা করে দেখি মইটা নামানো যায় কিনা। হ্যাঁ, ঠিক বলেছ। হেলিকপ্টারের দরজা দিয়ে মুখ ঢুকালেন আঙ্কেল। চলে এসো তোমরা, মইবে নামতে হবে আমাদের। চলো, কুইক। পাহাড়ে ঢোকার খোলা মুখের দিকে চলল ওরা দ্রুত পায়ে। হেলিকপ্টারে উঠে ফারিয়া ভেবেছিল বুঝি মুক্তি পাওয়া গেল। বাহনটা বিকল হয়ে যাওয়ায় মনটাই দমে গেছে ওর। কত কিছুই তো ঘটতে পারে এখন। কারো চোখে ধরা পড়ে যেতে পারে ওরা। কেউ পাহাড়ের মাথায় গিয়ে হেলিকপ্টার দেখে হই হুল্লা করে সবাইকে জাগিয়ে তুলতে পারে। দড়ির মই যদি নামানো না যায় তাহলেও এত কিছু করে লাভ হবে না কিছু। আরে, ল্যাংমারে কে বলেই ডিম্পলকে দেখে হেসে ফেললেন আঙ্কেল। তুমি আছো এখনো? হ্যাঁ, আমাদের দলের একজন না? তা কি খবর? ওর সাড়া পাচ্ছি না যে। হারিয়ে গেছে, বলল মুসা উদাস কণ্ঠে। আমরা ধরা পড়ার পর থেকে জানি না ও কোথায় আছে। হয়তো কেউ বন্দি করে খাঁচাই পুরে রেখেছে, কিংবা পাহাড়ের ভেতর লুকিয়ে আছে কোথাও, অথবা মারা পড়েছে ওদের হাতে। না, বলে উঠল ফারিয়া, এসব অলক্ষণের কথা বলো না। কিকোকে ধরা বা মারা অত সহজ না। হয়তো আজই পেয়ে যাব ওকে। পাথুরে সিঁড়ি বেয়ে নেমে চলল ওরা দ্রুত পায়ে। গলিতে এসে দেখা গেল কোন দিকে যেতে হবে বোঝা খুব মুশকিল। বাতিগুলো সব নিভানো। ডিম্পলকে অনুসরণ করে লাভ নেই, কারণ ও যে পথ চেনে সেটা কুকুরদের বেরোবার পথ। আন্দাজের উপর ভর করে এগোতে হচ্ছে, কাজেই মুসাকে রাখা হলো সবার আগে। নিজের টর্চটা ধরিয়ে দিল কিশোর ওর হাতে, কিন্তু মুসার আন্দাজ মতো এগিয়েও কোনো লাভ হলো না। ঘণ্টাখানেক হাঁটার পর টের পেল ওরা হারিয়ে গেছে পাহাড়ের গোলক ধাঁধায়। নিচের দিকে নামছে ওরা, ক্রমে বাড়ছে ঢাল। আচ্ছা, বলে উঠল ফারিয়া, আমরা সেই গর্তের দিকে যাচ্ছি না তো? ওই যেখানে মেঝেটা সরাচ্ছিল কয়েকজন লাঠি দিয়ে? চলো দেখা যাক, বলল কিশোর। ওখানে পৌঁছতে পারলে কাজ হবে। তারপরের রাস্তা আমরা চিনি। ঠিক বলেছ, বলল মুসা, এবং পরবর্তী মোড়টা ঘুরেই থমকে দাঁড়ালো সে। ওরা এসে পৌঁছেছে উঁচু গ্যালারিতে। নিচের দিকে তাকিয়ে চোখ ধাঁধিয়ে গেল ওদের। কেউ নেই ওখানে, তবু আপনা আপনি খানিকটা সরে গেল মেঝে। ফাঁকে দেখা গেল অত্যুজ্জ্বল আলো। সেই সঙ্গে মনে হলো হালকা হয়ে গেছে ওদের শরীর। ফাঁকটা বুঝে যেতেই হালকা ভাবটা দূর হয়ে গেল। হঠাৎ পিছন দিকে ফিরল কিশোর। চলো, এবার সেই মই ঘরে যাওয়ার রাস্তা পাওয়া গেছে। খারাপেই একটা তেরাস্তার মোড়ে পৌঁছে বামে চলল ওরা। কিছু দূর গিয়ে পর্দা টানানো একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ালো ওরা। ফিসফিস করে বলল মুসা, এটা রাজার শোবার ঘর। পর্দা সামান্য ফাঁক করে ভিতরে চোখ রাখলেন আঙ্কেল। চমৎকার সাজানো ঘরটা দেখে নিয়ে নিচু গলায় বললেন, বুড়ো একটা লোক ঘুমাচ্ছে বিছানায়, মস্ত উঁচু কপাল। ওই লোকটাকেই দামি পোশাক পরিয়ে রাজা বানায়, বলল কিশোর। লোকটা বিরাট বৈজ্ঞানিক। এই ঘর এড়িয়ে মই ঘরে পৌঁছাবার আর কোনো কিশোরকে মাথা নাড়তে দেখে থেমে গেলেন আঙ্কেল। এই ঘরের ভেতর দিয়ে যেতে হবে আমাদের, পা টিপে, বলল। এরপর রাজার খাবার ঘর, তারপর সিংহাসন রাখা রাজসভা, তারপর পাওয়া যাবে মই ঘরে যাওয়ার পথ। কয়েক সেকেন্ড চিন্তা করলেন আঙ্কেল, তারপর বললেন, তাহলে খুব সাবধানে একজন একজন করে পা টিপে টিপে যেতে হবে আমাদের। কিন্তু ডিম্পলকে সামলাবে কে? আমি, বলল ফারিয়া। কোলে তুলে নিল বাচ্চাটাকে। আমিই যাই সবার আগে। একে একে সবার ঘরে পেরিয়ে চলে এলো সবাই খাবার ঘরে। পুরো কার্পেট বিছানো থাকায় শব্দ হলো না। টেবিলে আজ কিছু নেই দেখে দীর্ঘশ্বাস ছাড়ল মোসা। এগুলো সিংহাসন রাখা বিশাল হলঘরের দিকে, কিন্তু রাজসভায় ঢুকতে গিয়েও থমকে দাঁড়ালো ওরা। ভিতর থেকে বিদঘুটে সব আওয়াজ আসছে। ড্রাগন আঁকা পর্দা সরিয়ে উকি দিলেন আঙ্কেল। তারপর ফাঁকটা বুঝিয়ে দিয়ে পিছন দিকে ফিরে হাসলেন। ঘরের মাঝখানে লম্বা টেবিল বিছানো হয়েছে, তার উপর শুয়ে বেঘরে নাক ডাকাচ্ছে প্যারাট্রুপাররা। সবার একবার একবার করে ভিতরটা দেখা হয়ে গেলে দেওয়ালের গা হাতড়ে বাতির সুইচটা খুঁজে বের করলেন আঙ্কেল। চাপা গলায় বললেন, ঘরের আলো নিভিয়ে দিয়ে হলঘর পেরিয়ে যাব আমরা। সবাই ডান দিক ঘেঁষে যাব। কেউ যদি জেগেও যায় আধার দেখতে পাবে না আমাদের। পায়ের শব্দ পেলেও ক্ষতি নেই, ভাববে ওদেরই কেউ বুঝি বাথরুমে যাচ্ছে।
মৃদু ক্লিক শব্দ তুলে নিভে গেল ঘরের বাতি। মিনিট দুয়েক অপেক্ষা করে আঙ্কেলের পিছু নিয়ে সাবধানে পার হয়ে এলো ওরা হলরুম। মেঝেতে নরম কার্পেট থাকায় শব্দ হলো না একটুও। গ্যালারিতে এসে বিশাল ল্যাবরেটরির বিপুল কর্মকাণ্ড দেখে হা হয়ে গেল আঙ্কেল। এখানে কি হচ্ছে আঙ্কেল? জিজ্ঞেস করলো ফারিয়া। ধাতব তার, হুইল, কাচের জার, ক্রিস্টাল বক্স, আলো, এই সব কিছু এক নজরে দেখে নিয়ে আঙ্কেল বললেন, আমার ধারণা এসবের মাধ্যমে এক ধরনের শক্তি বা এনার্জিকে অন্য ধরনের শক্তিতে রূপান্তরিত করা হচ্ছে, যাতে সেটাকে কাজে লাগিয়ে যেমন ডানার ভেতর বন্দি করে ভেসে থাকা যায়, তাই না? জিজ্ঞেস করলো কিশোর। সেরকমই কিছু, বললেন আঙ্কেল। বাপরে বাপ, আশ্চর্য একটা ব্রেন কাজ করছে এসবের পেছনে। গলিপথ ধরে কয়েকটা মোড় নিয়ে মই ঘরে এসে পৌঁছলো ওরা। এদিকের গলিগুলোর মোড়ে মোড়ে টিমটিমে বাতিগুলো কেন যেন জ্বালানো রয়েছে। সবার মাথায় একটাই চিন্তা, মইটা নামানো গেলেই মুক্তি। আর 15 মিনিটের ব্যাপার। কিন্তু ওটা নামানোর কৌশল ওরা তো পারেনি। আঙ্কেল কি বের করতে পারবেন? ছোট্ট ঘরটায় ঢুকে হাতের টর্চ তাক করলো মুসা দেয়ালের দিকে। এই যে আঙ্কেল, এইখানে গোটানো রয়েছে। আরে, ধপাস করে আওয়াজ হলো। কিসে যেন পা বেঁধে পড়ে গেছে ফারিয়া। চট করে ওকে ধরে ফেললেন আঙ্কেল। বললেন, দেখো তো মুসা, কিসে পা বাঁধলো? মেঝেতে আলো ফেলেই তাজ্জব হয়ে গেল ওরা। নামানো রয়েছে দড়ির মই। দেয়াল থেকে বেরিয়ে মেঝের ফাঁক গলে নেমে গেছে নিচে। ওটাতেই হোঁচট খেয়েছে ফারিয়া। ব্যথা পেয়েছে হাঁটুতে, কিন্তু টু শব্দ বের করেনি মুখ দিয়ে। মই নামানো দেখে খুশিতে লাফিয়ে উঠল ওদের হৃৎপিণ্ড। চলেন আঙ্কেল, বলল মুসা। দেরি না করে এক্ষুনি নামতে শুরু করি। কেউ পাহাড় থেকে বেরিয়েছে আজ, বলল কিশোর। ফিরে আসবে বলে ঝুলিয়েই রেখেছে মইটা। ভাবছি কে হতে পারে। অটাক, উইলরিক, নাকি জাপানিদের কেউ? ওদের সঙ্গে দেখা হয়ে না গেলেই বাঁচা যায়। মোসা, তুমি যাও প্রথমে, বললেন আঙ্কেল ডিক। মই বেয়ে কয়েক ধাপ নামলো মোসা। বলল, বিসমিল্লাহির রহমানির রহিম। চললাম। তোমরা আমার কিকোটার জন্য একটু দোয়া করো। ওকে এই পাহাড়ের ভেতর একা ফেলে যেতে আমার খুব কষ্ট লাগছে। মোসার মাথাটা অদৃশ্য হয়ে যেতেই আঙ্কেল বললেন, এবার কিশোর, তারপর ফারিয়া, সবার শেষে আমি। আরে, ডিম্পল গেল কোথায়? ওর ভিন্ন রাস্তা জানা আছে, বলল ফারিয়া। একটু আগেই আমার কোল থেকে নেমে রওনা হয়ে গেছে ও। ধাপের পর ধাপ নেমে যাচ্ছে মোসা। ভাবছে, অন্ধকারে নিচটা দেখা যাচ্ছে না বলে ভালোই হয়েছে। দেখা গেলে মাথা ঘুরত। 2 মিনিট নামার পর হঠাৎ নিচের দিক থেকে একটা কাঁপন অনুভব করলো ও মইয়ে। স্থির হয়ে গেল মোসা। খাইছে, কে যেন উঠে আসছে ওপরে। নিচের কাঁপনের ব্যাপারে নিশ্চিত হয়েই দ্রুত উপরে উঠতে শুরু করলো মোসা। মাথার উপর কিশোরের নড়াচড়া টের পেয়ে চাপা গলায় বলল, কিশোর, উপরে চলো, কে যেন উঠছে মই বেয়ে। দ্বিরুক্তি না করে আবার উঠতে শুরু করলো কিশোর। ফারিয়া কাছাকাছি আসতে তাকেও সাবধান করলো। আঙ্কেল সবে নামতে যাচ্ছিলেন। ফারিয়ার মাথা উঠে আসছে দেখে বুঝে গেলেন যা বোঝার। হাত বাড়িয়ে সাহায্য করলেন এক এক করে ওদের সবাইকে উপরে উঠতে। তারপর ময়ে হাত দিয়ে অনুভব করলেন, সত্যিই কাঁপছে মই, উঠে আসছে কে যেন। প্যাসেজে চলো, বললেন আঙ্কেল। এখন ধরা পড়া চলবে না, লুকোচুরি খেলতে হবে আমাদের। নিচের লোকটা চলে গেলে আবার চেষ্টা করে দেখবো আমরা। প্যাসেজটা যেখানে 3 ভাগ হয়ে গেছে সেখানে দৌড়ে চলে এলো ওরা। সবচেয়ে বেশি অন্ধকার গলিটায় ঢুকে পড়লো সবাই। কিন্তু ঢুকেই থমকে দাঁড়ালেন আঙ্কেল। পায়ের শব্দ শোনা যাচ্ছে, কারা যেন আসছে এদিকে। চট করে বেরিয়ে এলো ওরা মেন প্যাসেজে। এখানেও পায়ের শব্দ পিছন থেকে, অর্থাৎ মই বেয়ে উঠে পড়েছে যে লোকটা আসছিল। দ্বিতীয় গলিতে ঢুকলো এবার ওরা। ঢুকে দেখলো দুপাশে অসংখ্য গুহা রয়েছে এই গলিতে। একটা থেকে যাওয়া যায় আরেকটায়। দাঁড়াও এখানে, চাপা গলায় বললেন ডিক কার্টার। কিন্তু গলিতে ঢোকার আগেই শত্রুপক্ষ দেখে ফেলেছে ওদের অত্যন্ত একজনকে। চিৎকার শোনা গেল, এই কে ওখানে, এক্ষুনি বেরিয়ে এসো। চিৎকারটা এখানে ওখানে বাড়ি খেয়ে প্রতিধ্বনি তুলে কলজে কাঁপিয়ে দিল কিশোর, মোসা আর ফারিয়ার। সাড়া দিল না ওরা। একটা গুহার আধারে দাঁড়িয়ে থাকলো চুপচাপ। গুহাটা যথেষ্ট গভীর,
কিন্তু টর্চের আলো ফেললে ধরা পড়ে যাবে ওরা। গুহামুখের সামনে দিয়ে চলে গেল দুজন, কিন্তু আরো লোকের গলা শোনা যাচ্ছে, এগিয়ে আসছে এদিকেই, অর্থাৎ ধাওয়া শুরু হয়ে গেছে পুরো দমে। গলা শুনে বোঝা যাচ্ছে অন্তত 4-5 জন খুঁজছে ওদের। গুঙিয়ে উঠলেন আঙ্কেল, ইস, আরেকটু হলে ওদের হাত ফসকে বেরিয়ে গিয়েছিলাম প্রায়। চলো দেখি এর চেয়ে ভালো গুহা পাওয়া যায় কিনা। কিন্তু ওরা নড়ে ওঠার আগেই গুহামুখের কাছে একটা টর্চের উজ্জ্বলালো এসে পড়ল। মূর্তির মতো স্থির হয়ে গেল ওরা, শ্বাস নিতেও ভুলে গেছে। আলোটা আরো কাছে চলে আসছে, আরো কাছে। আলোটা ঠিক যখন মুসা জুতোর উপর পড়তে যাচ্ছে, এমনি সময়ে বাধা পেল টর্চধারী। চমকে ওঠায় লাফিয়ে সরে গেল আলোর রশ্মি। কাছেই কোথাও কথা বলে উঠেছে কেউ, যাও এক্ষুনি হাত মুখ ধুয়ে এসো, বদমাস কোথাকার। লাফিয়ে উঠল মুসার হৃৎপিণ্ড। কিকো বেঁচে আছে তাহলে? নিশ্চয়ই পথ হারিয়ে দিনের পর দিন প্যাসেজ আর গুহায় ঘুরে বেড়াচ্ছে বেচারা। জানে না ওরা ওর এত কাছে রয়েছে। আলো দেখেছে, সেই সঙ্গে লোকজনের কথাবার্তার আওয়াজ শুনেছে, তাই অভ্যাসবশে যোগ দিয়েছে আলোচনায়। এক হাতে ওর বাহুতে চাপ দিয়ে মুসাকে সাবধান করলেন আঙ্কেল, যেন কিকোর নাম ধরে ডেকে না ওঠে। হ্যাচ্চো হ্যাচ্চো, ডাক্তার ডাক্তার ডাকো, বলে উঠল কিকো। তারপর ধমকে উঠল, কি হলো, কথা কানে যায় না? এই গাধা, ওদিকে কই যাস? অটারের তীক্ষ্ণ কণ্ঠ শোনা গেল, এই গুহায় উল্রিক, এই গুহায়, জলদি এসো। কথা শুনতে পেয়েছো তুমি? কিসের কথা? আর একটা টর্চ হাতে এগিয়ে গেল উইলরিক। এদিকে কথা বলছিল, খুব সম্ভবত 2 জন। তুমি এখানেই টর্চ ধরে দাঁড়াও, আমি দেখছি এক পাক ঘুরে। টর্চ হাতে হাঁটতে শুরু করলো অটারুলফ। গুহার গায়ের ছোটখাটো গর্তগুলো বাদ দিচ্ছে না। প্রমাদ গুনলেন ডিক কার্টার, এখন এখান থেকে অন্য গুহায় যাওয়ার কোনো উপায় নেই। জোরসে একটা হাঁচি মারল কিকো, তারপর কেসে উঠল খক খক করে। তল্লাশি ফেলে পাই করে ঘুরে আলো ফেলল ওটার শব্দের উৎসের দিকে। খবরদার, বেরিয়ে এসো বলছি, চেঁচিয়ে উঠল সে ধমকের সুরে, নলে খারাপই আছে কপালে। ভয় পেল কিকো, ক্ষুধা তৃষ্ণায় কাবু হয়ে গেছে বেচারা। অটারের রাগী গলা শুনে আতঙ্কিত হয়ে উড়ে চলে গেল পাশের গুহায়। জানে না ওর প্রাণপ্রিয় মুসা কত কাছে রয়েছে। ওদের কপাল ভালো যে জানে না, টের পেলে উড়ে এসে মুসার কাঁধে বসত, আর তার ফলে ধরা পড়ে যেত ওরা সবাই। পাশের গুহা থেকে স্পষ্ট ভেসে এলো ওর কথা, কতবার বলেছি না তোমাকে পা মুছে ঘরে ঢোকো, বলেই জোরে একটা হিক্কা তুলে বলল, পার্ডন প্লিজ। কি ঘটছে এসব, বলে উঠল অটার। টর্চ নিয়ে ছুটল পাশের গুহার দিকে। এই গলাটাই তো কদিন ধরে শোনা যাচ্ছে মাঝে মাঝে। গলার আওয়াজ যেখানে আছে, দেহটাও সেখানেই থাকতে হবে। আজ আমি এর শেষ দেখেই ছাড়ব, বলেই পিস্তল বের করে গুলি করল। বদ্ধ জায়গায় বিকট আওয়াজ হলো গুলির। উইলরিককে নিয়ে পাশের গুহায় চলে গেল অটার। আবার গুলি করলো কিকোর গলার আওয়াজ লক্ষ্য করে, কিন্তু কিকোর বিদ্রুপের হাসি ভেসে এলো আরো দূর থেকে। আবার কথা বলে, কোনো কথা শুনতে চাই না আমি, চুপ চোপড়াও, ব্যাড বয়, নটি বয়। আবার গুলির শব্দ শোনা গেল। গুলির প্রতিটা শব্দে চমকে চমকে উঠছে মুসা। ওর মনে হচ্ছে এই বুঝি মারা পড়লো কিকো। এবার মোটর সাইকেল স্টার্ট দিল কিকো। পাগল হওয়ার দশা হলো অটার ও উইলরিকের। কিকোকে দেখতে পাচ্ছে না ওরা, কারণ ওরা মানুষ খুঁজছে নিচে, আর কিকো রয়েছে শূন্যে, ছাদের কাছাকাছি। এক তাক থেকে উড়ে গিয়ে বসছে আর এক তাকে। ওদের লুকানো গুহার ভিতর দিয়ে সার সার বলতে বলতে পাগলের মতো দৌড়ে অটার উইলরিকের কাছে চলে এলো একজন জাপানি। এরা পরিষ্কার শুনতে পেল, হাঁপাতে হাঁপাতে বলছে লোকটা, ছেলে মেয়েরা সব পালিয়েছে স্যার, কেউ নেই, ফেরত এসেছে হেলিকপ্টার, দাঁড়িয়ে রয়েছে একা পাহাড়ের মাথায়, কেউ নেই ওখানে। কয়েক মুহূর্তের নীরবতা, তারপর উঁচু গলায় একগাদা বিদেশি শব্দ উচ্চারণ করলো অটার, যার একটি শব্দ বোধগম্য হলো না আঙ্কেল বা কিশোর, মুসা বা ফারিয়ার কাছে। এবার উইলরিকের গলার আওয়াজ পাওয়া গেল, বকা বাজ্জিতে কোনো লাভ হবে না অটার, কুকুরকে লেলিয়ে দিতে হবে এখন। নিশ্চয়ই মই বেয়ে নেমে গেছে ওরা। তুমি আজ বাইরে যাওয়ার সময় মইটা ঝুলন্তই রেখে গেছিলে, তাই না? কুকুর ছাড়ো, ওদের 3টাকেই ধরে নিয়ে আসুক। কিন্তু পাইলটের কি হলো, ওই বেটা গায়েব কেন? বলে আবার দুর্বোধ্য ভাষায় কি সব বলল অটার। আবার এই গুহার মধ্য দিয়ে বুলেটের বেগে বেরিয়ে গেল জাপানি।
খুব সম্ভবত কুকুরগুলোকে ছেড়ে দেওয়ার জন্যে। বাবারে গেছি, ডাক্তার ডাক্তার ডাকো, করুণ ছুড়ে বলল কিকো। পর মুহূর্তে টানেলে ঢোকা রেল ইঞ্জিনের আওয়াজ করলো। উন্মাদের মতো আচরণ শুরু করলো অটার। চারিদিকে টর্চের আলো ফেলে খুঁজছে কিকোকে। কোথাও একটি সন্দেহজনক ছায়া দেখলে গুলি করছে। পিস্তলের গুলি শেষ না হওয়া পর্যন্ত থামলো না সে। এবার শুরু হলো বিতর্ক। অটার, উইলরিক এবং আরো 2 কি 3 জন কয়েকটা ভাষায় তর্ক জুড়ে দিল। কিন্তু সেসব কথা শোনার জন্য অপেক্ষা করলেন না আঙ্কেল। কিশোরের পিঠে আস্তে করে ঠেলা দিয়ে ছুট দিলেন মই ঘরের দিকে। হ্যাঁ, এখনো ঝুলছে দড়ির মই। আগের মতোই প্রথমে মুসা আর সবার শেষে আঙ্কেল নামতে শুরু করলো। নামার আগে বার দুয়েক বিচিত্র সুরে শীষ দিল মুসা। হয়তো শুনতে পায়নি কিকো, কিংবা অটার ও তার দলবলকে ভয় পাচ্ছে। কোনো সাড়া পাওয়া গেল না তার তরফ থেকে। অনন্তকাল নামার পর সবাই শক্ত জমিতে পা দিয়ে হাফ ছেড়ে বাঁচল। ওঠার চেয়ে নামতে অনেক কষ্ট কম হয়েছে, তারপরেও হাঁপাচ্ছে ওরা প্রত্যেকে। বিশ্রামের সুযোগ দিলেন না আঙ্কেল। সবাইকে নিয়ে ছুটলেন সরু ফাটলের দিকে। কুকুরগুলোকে ছেড়ে দেওয়া মাত্র হুড়মুড় করে নেমে আসবে নিচে। 10-10টা অ্যালসেশিয়ানকে সামাল দেওয়ার সাধ্য তার বা মার্ক স্টিফেনের নেই। বাইরে অপেক্ষা করছে রবিন আর মার্ক। ভোর আসছে পাহাড় ডিঙিয়ে। সূর্য দেখা যাচ্ছে না, কিন্তু তার সোনালি আভা ছড়িয়ে পড়ছে পূব আকাশে। পাহাড়ের ফাটল দিয়ে বেরিয়ে এলো ওরা। লতাঝোপের পর্দা সরিয়ে বাইরের মুক্ত বাতাসে এসেই হাসি ফুটল সবার মুখে। চলে এসো, ডাকলেন আঙ্কেল, কণ্ঠস্বরে তাড়া। রবিন আর মার্ককে ঝর্ণার ধারে রেখে এসেছি, ওই যে যেখানে তোমরা ডিম্পলের মাকে বেঁধে রেখেছিলে। দ্রুত পায়ে হাঁটছে ওরা। এমনি সময়ে পিছন থেকে কর্কশ গলা ভেসে এলো, এই বেটা কোথায় যাস? পর মুহূর্তে ঝুপ করে মোথার কাঁধে এসে বসলো কিকো। কড়া চোখে আঙ্কেলের দিকে চেয়ে বলল, পড়ো তো খোকা, বলো। নিতান্ত বাধ্য ছেলের মতো বললেন আঙ্কেল, বিএটি ব্যাট, সিএটি ক্যাট। কিকো কম যায় না, বলল, ইয়াহ দ্যাটস রাইট। কিছুক্ষণ মুসার গালে মাথা ঘষে আদর করলো কিকো। মুসা বিড়বিড় করে কি সব যেন বলছে ওর কানে, ও বলছে মুসাকে। সবাই মজা পেল ওদের এই সোহাগ বিনিময় দেখে। সবাই একবার করে আদর করলো কিকোর ঝুটি চুলকে দিয়ে। আঙ্কেলও। তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছ কিকো, বললেন তিনি। ওদেরকে পাশের গুহায় সরিয়ে না নিলে ঠিক ধরা পড়তাম আমরা। কিন্তু আমাদের খুঁজে পেলে কি করে বলো তো? কিকো খুশি হয়ে বলল, ঘুমাতে যাও পাজি ছেলে, নইলে ঘাড় মটকে দেবো। সবাই খুশি, কিন্তু পলায়নের গতি কমালো না কেউ। ওরা জানে 10-10টা ভয়ঙ্কর অ্যালসেশিয়ান আসছে তাড়া করে। মুসা বুঝতে পারল, ওর শেষ ঠিকই শুনেছিল কিকো। অটার আর উইলরিক একটু সরতেই আর দেরি করেনি, মই ঘরের ফাঁক গলে উড়ে চলে এসেছে। হঠাৎ ফারিয়া লক্ষ্য করল, ডিম্পল নেই ওদের আশেপাশে। ওকে এদিক ওদিক চাইতে দেখে আঙ্কেল বললেন, এসে যাবে, চিন্তা করো না। কিকোর মতো ও এসে পড়বে। ঝর্ণাধারে এসে পড়েছে। এমনি সময়ে উল্লসিত গলা শোনা গেল রবিনের, এই যে আমরা এখানে, মুসা, কিশোর, ফারিয়া, আঙ্কেল। আরে কিকো ফিরে এসে দেখছি, বাহ ভালো তো, কিন্তু হেলিকপ্টার গেল কোথায়? তোমাদের জন্য সেই থেকে যে অপেক্ষা করছি। উচ্ছ্বসিত রবিনের পিছনে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে রয়েছে খুনি চেহারার গোমরামুখ মার্ক স্টিফেন, আর ওদের ঘিরে পাগলের মতো লাফঝাপ দিচ্ছে মাস্টার ডিম্পল। রবিনকে ফিরে পেয়ে তার খুশির সীমা নেই, কিন্তু আত্মা কাঁপানো ডাক কিসের? কুকুর, বলল মুসা। কুকুর লেলিয়ে দিয়েছে ওরা, বুলেটের বেগে আসছে ছুটে। 10টা অ্যালসেশিয়ানের সম্মিলিত গর্জন নির্জন পাহাড়ি অঞ্চলে কি ভয়ানক ভীতির সঞ্চার করতে পারে টের পেল 3 গোয়েন্দা। ওদের শির দাঁড়াবে ভয়ের স্রোত বয়ে গেল। ফারিয়ার মুখ থেকে রক্ত সরে গিয়ে ফ্যাকাশে দেখাচ্ছে, 2 চোখ বিস্ফারিত। দৃষ্টি বিনিময় হলো আঙ্কেল ও মার্ক স্টিফেনের মধ্যে। তাদের চেহারা থেকেও সদ্য মুক্তির আনন্দ সম্পূর্ণ তিরোহিত। মার্ক স্টিফেনের মতো কঠোর অভিব্যক্তিহীন দেখাচ্ছে এখন আঙ্কেলের মুখও। 10টা মানুষ শিকারী বুনো কুকুরের বিরুদ্ধে কিছুই করার নেই তাদের। চলেন, বলল কিশোর, ঝর্ণার ভেতর দিয়ে পানি ছেলে এগোই, তাহলে কুকুরগুলো আমাদের গন্ধ পাবে না আর। ছুটন্ত পানিতে কিছু দূর গিয়ে দেখতে পারি আমরা লুকানোর কোনো জায়গা পাওয়া যায় কিনা। চলো, বললেন আঙ্কেল। এভাবে রক্ষা পাওয়ার সম্ভাবনা যদিও কম,
তবুও এছাড়া আর কি বা আছে করার? ওই ব্যাটা হেলিকপ্টারটা যদি ওরকম গত্তা না খেত তাহলে এতক্ষণে পগার পার হয়ে যেতাম আমরা। ফারিয়া, আমার হাত ধরো, কোনো ভয় নেই। কুকুর কাছে চলে এলে তুমি আমার কাঁধে উঠবে। সবাই নেমে পড়ল ছোট্ট ঝর্ণার হাঁটু পানিতে। পানিটা খুব ঠান্ডা। দূর থেকে ভেসে এলো কুকুরের ডাক। খানিক পর এলো বেশ অনেকটা কাছ থেকে। চলন্ত পানিতে হেঁটে হয়তো কুকুরের নাককে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু চোখ? আর কিছুটা এগুলেই তো কুকুরগুলো স্পষ্ট দেখতে পাবে ওদের। এখনই যদি লুকানোর কোনো জায়গা বা উঁচু কোনো গাছ পাওয়া না যায় তাহলে খবর আছে। 5 মিনিটের মধ্যে লুকানোর জায়গা খুঁজে পেল মোসার তীক্ষ্ণ চোখ। পাহাড়ের গায়ের গোল একটা গর্ত থেকে বেরিয়ে ছোট একটা ঝোপের কিনারা ঘুরে এই ঝর্ণার সঙ্গে মিশেছে আর একটা ছোট ঝর্ণা। বাঘ ঘুরে গর্তের দিকে চলল মোসা সবাইকে নিয়ে। ঢুকতে হলো হামাগুড়ি দিয়ে, কিন্তু ভিতরে বেশ প্রশস্ত জায়গা পাওয়া গেল। সবাই হেঁটে যাবে। পাহাড়ের গায়ে ছোট একটা গর্ত দিয়ে তুমুল বেগে বেরিয়ে আসছে পানি। গুড, বললেন আঙ্কেল খুশি হয়ে। কুত্তাগুলো আমাদের গায়ের গন্ধ হারিয়ে বাড়ি ফিরে না যাওয়া পর্যন্ত এটাই আমাদের বাড়ি। যে যেখানে পারলো বসে পড়লো ওরা। আরো অনেক কাছে চলে এসেছে কুকুরের ডাক। ছোট্ট জায়গায় নিজেদেরকে বেশ নিরাপদ মনে হচ্ছে ওদের। পকেট থেকে কয়েকটা চকলেট বের করলেন আঙ্কেল। বললেন, ভুলেই গেছিলাম এগুলোর কথা। সবাইকে চকলেট ভাগ করে দিলেন তিনি। কিকোও বাদ পড়ল না। থ্যাংক ইউ বলে একটা ডানা বাড়িয়ে দিল কিকো আঙ্কেলের দিকে। ওটা আলতো করে ধরে ঝাঁকিয়ে দিতেই মন দিল সে সুস্বাদু চকলেটে। মার্ক স্টিফেনের নিষ্ঠুর মুখে এক চিলতে হাসি ফুটেই মিলিয়ে গেল। কি মনে হয় আঙ্কেল? জিজ্ঞেস করল মোসা। আমাদের গন্ধ হারিয়ে ফেলেছে? আওয়াজটা মনে হচ্ছে যেন এক জায়গায় থেমে রয়েছে। তাই তো মনে হয়, বললেন আঙ্কেল। সন্দেহ নেই, কুকুরগুলো বিভ্রান্ত হয়ে পড়েছে। ঝর্ণা পেরিয়ে দেখছে আর কোনো ঘ্রাণ পাওয়া যায় কিনা। আমরা যে পানি মারিয়ে উজানে উঠে এসেছি সেটা বোঝার ক্ষমতা ওদের না থাকলেই এখন বাঁচা যায়। এতক্ষণে মুখ খুললেন মার্ক স্টিফেন। গলার আওয়াজটা গম গম করে উঠল গুহার ভিতর। কিন্তু ওদের সঙ্গের লোক ঠিকই আন্দাজ করতে পারবে। আমি হলে পারতাম। পানির কাছে গন্ধ হারিয়ে যাওয়া মানেই শিকার হয় উজানে গেছে, নয়তো ভাটিতে। তাহলে তো মহা মুশকিল, বলে উঠল ফারিয়া। ওই অটার লোকটা সাংঘাতিক ধূর্ত। ও ঠিকই বুঝে ফেলবে যে আমরা লুকিয়ে আছি এখানে। এবার কিন্তু এদিকে আসতে শুরু করেছে ওগুলো, বলল মোসা। সবাই কান পাতল। ঠিকই বলেছে মোসা। আরো কাছ থেকে আসছে কুকুরের ডাক। তার মানে, বলল কিশোর, অটার বা উইলডিক পৌঁছে গেছে। ওগুলোকে নিয়ে আসছে উজানে। কাছাকাছি এলেই আমাদের ঘ্রাণ পেয়ে যাবে ওরা, বলল রবিন। ওদের নাককে কিছুতেই ফাঁকি দেওয়া সম্ভব না। আমি কিন্তু ঝর্ণার পানিতে ওদের ছপ ছপ পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি, বলল মোসা। কান পাতো, তোমরাও শুনতে পাবে। ও বলার পর সবাই শুনতে পেল এবার। একদম কাছে চলে এসেছে। অটারের তীক্ষ্ণ গলা কানে এলো পরিষ্কার। সামনে সামনে যে হারামজাদারা, খুঁজে বের কর ওদের। এতক্ষণে প্রথম কুকুরটাকে দেখতে পেল ওরা। লাফিয়ে লাফিয়ে এগোচ্ছে সামনে। লাল জিভ বেরিয়ে আছে, হাঁপাচ্ছে হ্যাঁ হ্যাঁ শব্দে। সোজা এসে গুহামুখের সামনে দাঁড়ালো দলের ভয়ার দর্শন লিডার। ভিতরে ঢোকার চেষ্টা করলো না। ওকে যা করতে বলা হয়েছে তাই করেছে ও। খুঁজে বের করেছে পলাতকদের। মাথা উঁচু করে নেকড়ের মতো লম্বা ডাক ছাড়লো লিডার। উত্তরে চাপার আগে একটা গর্জন ছাড়লো কিকো। অবাক হয়ে মাথাটা একপাশে কাত করে কান খাড়া করলো লিডার। সে ভাবতেও পারেনি গুহার ভিতরে আর একটা অ্যালসেশিয়ান আছে। লিডারের পেছনে এসে জড়ো হলো বাকি সবগুলো। জিভ বের করে হাঁপাচ্ছে, নাক কুচকে বাতাসে গন্ধ নিচ্ছে। রীতিমতো ভয়ঙ্কর দেখাচ্ছে ওদেরকে। অবস্থা সুবিধের মনে হচ্ছে না। চাপা গলায় সহকারীকে বললেন আঙ্কেল। বিন্দুমাত্র উত্তেজনার আভাস ফুটল না চেহারায়। চুপচাপ ভয়াল জানোয়ারগুলোর দিকে তাকিয়ে থাকলেন মার্ক স্টিফেন। যেন রোজই আক্রমণাত্মক শিকারী কুকুরের মুখোমুখি হয়ে তিনি অভ্যস্ত। কেউ নড়বে না, বললেন আঙ্কেল। নড়াচড়া না করলে আক্রমণ করবে না ওরা, শুধু পাহারা দিয়ে রাখবে। ঝর্ণার উপাসে এসে দাঁড়ালো অটার ও উইলরিক। দৌড়ে আসায় হাঁপাচ্ছে বেদম। লাল হয়ে গেছে চেহারা। গুহার ভিতর দুজন বড় মানুষকে গুটিসুটি মেরে বসে থাকতে দেখে আটকে উঠল ওরা। চট করে উইলরিককে টেনে নিয়ে একটা গাছের আড়ালে চলে গেল অটার।
বোঝা গেল আঙ্কেলের কাছে পিস্তল থাকতে পারে ভেবে ভয় পাচ্ছে। আড়াল থেকে তীক্ষ্ণ কণ্ঠে চেঁচিয়ে উঠল সে, বেরিয়ে এসো, একজন একজন করে বেরিয়ে এসো সবাই, নইলে ছিঁড়ে কুচি কুচি করে ফেলবে ওরা তোমাদের। অস্ত্র থাকলে মাটিতে ফেলে দাও, হাত তুলে রাখবে মাথার উপর, আমাদের অস্ত্র ধরা আছে তোমাদের দিকে। বড় অমায়িক ভদ্রলোক, তাই না বস? বললেন স্টিফেন আঙ্কেলকে। ওটাকে ধরতে পারলে বড় আনন্দ হবে। আমরা কি বেরোচ্ছি নাকি থাকছি এখানে? থাকছি, সংক্ষেপে বললেন আঙ্কেল। আমার মনে হয় না ছোট ছোট ছেলে মেয়েদের উপর কুকুর লেলিয়ে দেওয়ার সাহস হবে ওদের। এই লোক তার গোপনীয়তা রক্ষার জন্য যা দরকার সব করবে, বলল কিশোর। কথাটার সত্যতা টের পাওয়া গেল একটু পরেই। কোনো উত্তর না পেয়ে এবং কারো বেরিয়ে আসার লক্ষণ না দেখে মেজাজ খারাপ হয়ে গেল অটারের। দুর্বোধ্য বিদেশি ভাষায় খ্যাক খ্যাক করে উঠল সে। তারপর ইংরেজিতে, কি বলেছি শুনেছ তোমরা? এখনই বেরিয়ে না এলে ঝাঁপিয়ে পড়ে বের করে আনবে তোমাদেরকে কুকুরগুলো। আর আগেই সাবধান করে দিচ্ছি, ওর দাঁতে কিন্তু সাংঘাতিক ধার, বাধা দিতে যেও না। এরপরও নড়ল না কেউ। ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে ফারিয়া। টের পেয়েছে চঞ্চল হয়ে উঠেছে কুকুরগুলো। অটারের ইঙ্গিত পাওয়া মাত্র ঝাঁপিয়ে পড়বে ওদের উপর। হঠাৎ এগিয়ে গেল রবিন। কেউ বাধা দেওয়ার আগেই গুহার বাইরে বেরিয়ে এলো। এই ছোকরা, ধমকে উঠল অটার, মাথার উপর হাত তোলো। মাথার উপর হাত তুলল রবিন। চারপাশ থেকে ওকে ঘিরে ধরে শুকছে কুকুরগুলো। নিচু গলায় কথা বলছে ও। কি খবর তোমাদের? চিনতে পারছো না আমাকে? আমি রবিন। কদিন আগে আমাদের সঙ্গে ঘুমিয়েছিল তোমরা, মনে নেই? গুড ডগস, আমাদের বন্ধুত্ব হয়েছিল, মনে পড়ছে না? রবিনের একটা কথাও বুঝলো না কুকুরগুলো, কিন্তু ওর গলার সুর ঠিকই বুঝতে পারলো। মনে পড়ে গেছে ওদের। ছেলেটার প্রতি আশ্চর্য একটা আকর্ষণ বোধ করছে ওরা। কুই কুই শব্দ করল দলনেতা, আদর চায়। মাথার উপর হাত তোলা থাকায় আদর করতে পারল না সে। এক নাগারে কথা বলছে রবিন নরম সুরে। এদিকে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রয়েছেন মার্ক স্টিফেন ও আঙ্কেল ডিক। কিশোর ও মুসার কলজে কাঁপছে ভয়ে, পাছে রবিনের জাদু বিফল হয়। কর্কশ কণ্ঠে চেঁচিয়ে উঠল অটার, আরগুলো কোথায়? এক্ষুনি বেরিয়ে আসতে বলো, নলে কিন্তু দিলাম কুকুর লেলিয়ে। পিছনের দুপায়ে ভর দিয়ে উঠে দাঁড়ালো দলনেতা। সামনের পা দুটো রাখল রবিনের কাঁধে, চেটে দিল ওর গাল। ব্যাস, বার্তা পৌঁছে গেল আর সবার মগজে। নিজেদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল, কে কার আগে এসে রবিনের ঘ্রাণ নেবে, গাল চাটবে। তাই দেখে ওদিকে হা হয়ে গেছে অটার ও উইলরিখের মুখ। মাথার উপর থেকে হাত নামিয়ে নিল রবিন। এখন গুলি করার সাহস হবে না অটারের। কুকুরের গায়ে লাগলে খেপে উঠতে পারে ওরা। ওদের মাথায় পিঠে হাত বুলিয়ে ধন্য করে দিল রবিন। সেই সঙ্গে মন্ত্রোচ্চারণের মতো কথা বলে যাচ্ছে ও। চিৎকার করে হুকুম দিল অটার কুকুরগুলোকে, গুহা থেকে বের কর সব কটাকে, ধরে নিয়ে আয় এখানে। সব কটা মাথা ঘুরল অটারের দিকে, ইতস্তত করছে ওরা। দলনেতা চাইল রবিনের দিকে। এসো আমার সাথে, বলল রবিন। এসো, আরও বন্ধু রয়েছে ভেতরে। অটার ও উইলরিককে তাজ্জব করে দিয়ে রবিনের পিছু নিয়ে গুহায় ঢুকলো 4-5টা অ্যালসেশিয়ান। কিশোর, মুসা আর ফারিয়ার হাত চেটে দিল। সন্দেহের দৃষ্টিতে দেখছে এখন মার্ক ও আঙ্কেলকে। কিন্তু রবিন যখন ওদের গায়ে হাত রাখলো, বিনা দ্বিধায় মেনে নিল নতুন দুজনকেও। আশ্চর্য, বললেন আঙ্কেল, চোখে নির্ভেজাল প্রশংসার দৃষ্টি। রবিন, তুমি দেখছি জাদু জানো? জাদু ছাড়া আর কি, বললেন গোমরামুখ মার্ক স্টিফেন। এবার ওই বদমাশগুলোকেও একটু জাদু দেখিয়ে দেওয়া যায় না রবিন? জিজ্ঞেস করল কিশোর। ঠিক বলেছ, দেখি চেষ্টা করে। বাইরে থেকে অটারের উত্তেজিত চিৎকার ভেসে এলো, ধরে আনোদের, এই হারামজাদারা, হুকুম না মানলে গুলি করে খতম করবো সব কটাকে, ধরে আন। অটারের কথা পাত্তাই দিল না ওরা। রবিনের নেতৃত্ব মেনে নিয়েছে ওরা। ও যা বলবে তাই করবে। অটারের বেদকে ভয় পায় ওরা, কিন্তু রবিনকে ভালোবাসে। ভালোবাসারই জয় হলো শেষ পর্যন্ত। রেগে মেগে গুলি করে বসলো অটার, কুকুরের গায়ে না, ওদের মাথার উপর দিয়ে। আশা করলো এবার তার আদেশ মানবে ওরা। চমকে লাফিয়ে উঠল অ্যালসেশিয়ানগুলো। সব কটা মাথা ফিরল অটারের দিকে। রবিন বুঝল এই সুযোগ, ধরো ওই দুজনকে, বলে উঠল,
আঙুল তুলল গাছের আড়ালে দাঁড়ানো অটার ও উইলরিকের দিকে। অটার ও উইলরিক কিছু বুঝে ওঠার আগেই তুফান বেগে ছুটে এলো 10টি সাক্ষাৎ জম। মুহূর্তে ধরাশায়ী হলো দুজন। উল্টে গেছে পাশার ছক। গুলি করার চেষ্টা করে দেখলো অটার, কিন্তু ওর কবজি কামড়ে ধরে জোরে মাথা ঝাঁকালো দলনেতা। ছিটকে দূরে গিয়ে পড়ল পিস্তল। হাতে ব্যথা পেয়ে কেউ করে কুকুরের মতো আওয়াজ করে উঠল অটার। ততক্ষণে পৌঁছে গেছেন আঙ্কেল ও মার্ক স্টিফেন। স্টিফেনের হাতে বেরিয়ে এসেছে বিশাল এক 45 ক্যালিবারের রিভলভার। আঙ্কেল তুলে নিলেন অটারের পিস্তলটা। মাটির উপর দিয়ে ছেঁচড়ে দুই শয়তানকে রবিনের কাছে নিয়ে চলেছে কুকুরগুলো। শিবপাঞ্জি উইলরিক ভয় পেয়ে হাউমাউ করে উঠল, ওদের ফেরাও, এই ছেলে, সারেন্ডার করছি আমি। কিন্তু অটার কামড়ের পরোয়া না করে ধস্তাধস্তি চালিয়ে গেল, যতক্ষণ না পাজর বরাবর আঙ্কেলের বুটের লাথি খেলো। টেনে দাঁড় করানো হলো দুজনকে। এতক্ষণে উইলরিকের মনে পড়ল পিস্তল আছে ওর পকেটেও। আলগোছে হাত ঢোকাতে যাচ্ছিল পকেটে। রিভলভারের নল দিয়ে বাড়ি দিলেন মার্ক ওর কবজির উপর। স্থির হয়ে গেল শিবপাঞ্জি। মুহূর্তে হাত তুলল মাথার উপর। ওর পকেট থেকে পিস্তল বের করে নিল মুসা। চোখ গরম করে চেয়ে রয়েছে ওটা রবিনের দিকে। আমার বিরুদ্ধে চলে গেল এতদিনের ট্রেনিং পাওয়া কুকুর। কি করেছো তুমি ওদের? চুপ, একদম চুপ, পা মুছে ঘরে ঢোকো, ধমক দিল কিকো। কটমট করে চাইল ওটার কিকোর দিকে। গলাটা চিনতে পেরেছে। এতক্ষণে বুঝতে পারছে গত কয়েকটা দিন কথাবার্তা শুনেছে, কিন্তু মানুষ দেখতে পায়নি কেন। পিঠমোড়া করে বাধা হলো দুজনকে। এবার জানতে চাইল কিশোর। এবার মাইলখানে খাটবো আমরা, বললেন আঙ্কেল। প্রজাপতি উপত্যকাটা না দেখেই ফিরতে চাও নাকি? কোথায়? চেঁচিয়ে উঠল ফারিয়া। পেয়েছেন? সত্যি আছে ওরকম উপত্যকা? আছে, ওখানেই আমাদের জন্য অপেক্ষা করছে ইভান্স, ট্রেফর আর ঘোড়াগুলো। কুকুরগুলোকে সঙ্গে নিয়ে যেতে পারি না আমরা? জানতে চাইল রবিন। খামার বাড়িতে পৌঁছানো পর্যন্ত আমিই না হয় দেখাশোনা করতাম এদের, পরে আপনাদের গোয়েন্দা বিভাগ এগুলোকে কাজে লাগাতে পারবে হয়তো। ঠিক বলেছ, হাসলেন আঙ্কেল। ট্রেনিং পাওয়া কুকুর পেলে দারুণ খুশি হবে ওরা। এবার চলো, কুইক মার্চ। শীঘ্রই লোকজন নিয়ে ফিরে আসতে হবে। আচ্ছা মতো সাফসুতরো করতে হবে পাহাড়টা। খিদেই পেট জ্বলছে, বলল মুসা। ইভান্সরা কি কিছু খাবার টাবার নিয়ে এসেছে সঙ্গে করে? এক গাদা, বললেন আঙ্কেল। মিসেস হ্যারোল্ড এবার আরো 10 দিনের খাবার দিয়ে দিয়েছেন সঙ্গে। আর কত দূর? ওই পাহাড়টা পেরিয়ে বাঁক নিলেই প্রজাপতি উপত্যকা। ট্রেফর ব্যাটা ট্র্যাক হারিয়ে ফেলেছিল ঠিকই, কিন্তু কাছাকাছি নিয়ে এসেছিল তোমাদেরকে। আমাদের মালপত্র রয়ে গেছে। রবিনকে থামিয়ে দিয়ে আঙ্কেল বললেন, সব চলে গেছে প্রজাপতি উপত্যকায়। ওখানেই পাবে তোমাদের রাকসাক, স্লিপিং ব্যাগ আর খাবারের টিন। প্রজাপতি উপত্যকায় পিকনিক করলো ওরা বিকেল পর্যন্ত। দুই তরফের তথ্য বিনিময় হলো। কিভাবে কি হলো জানলো সবাই। সব কথার শেষে ফারিয়ার চেহারা বেগুনি করে দিলেন আঙ্কেল ওর বন্ধুপ্রীতি ও সাহসের প্রশংসা করে। তারপর যখন রবিনকে ধরলেন, হাত জোড় করে মাফ চাইল। আমাকে লজ্জা দেওয়ার চেষ্টা করবেন না আঙ্কেল, আপনি ভালো করেই জানেন ওটা আমার অর্জিত কোনো গুণ নয়। শুনেছি আমার দাদাও নাকি বন্ধু ছিলেন পশু পাখিদের। চমৎকার একটা দুপুর কাটালো ওরা ওখানে। আর প্রজাপতি, ফুল, পাখি, অফুরন্ত আনন্দের উৎস। ফুলের মতো দেখতে হরেক জাতের প্রজাপতি উড়ছে বাতাসে। পেইন্টেড লেডিস, কোমা, ফ্রিটিলারি, পিকক, রিংলেট, কপার, স্কিপার, হিথ, আরো কত কি। ডিম্পল মায়ের দুধ খেলো, আর সারাটা দুপুর দৌড়ে বেড়ালো মাঠময়, আর ফিরে এলো রবিনের আদর নিতে। বিকেলে খাওয়া দাওয়ার পর কুকুর আর অটার উইলরিককে পেট পুরে খাইয়ে রওনা হয়ে গেল ওরা খামার বাড়ির উদ্দেশ্যে। ওখান থেকে বন্দীদের নিয়ে হেডকোয়ার্টারে চলে যাবেন মার্ক স্টিফেন। আঙ্কেল আর্ম ফোর্স নিয়ে যাবেন ওই অভিশপ্ত পাহাড়ে। প্যারাট্রুপারদের মুক্তি দেওয়া হবে। জাপানিদের সম্পর্কে সিদ্ধান্ত নেবে হেড অফিস। আর পাহাড়ের রাজাকে রাজধানীতে নিয়ে দেখা হবে তাকেই মানব কল্যাণের কাজে লাগানো যায় কিনা।